নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণা আর.এন. টেগোর হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড রোবোটিক সার্জন ডক্টর সূর্য উদয় সিংকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। ধন্যবাদ। আর দর্শকদেরকে নমস্কার। আপনি এখানে এসেছেন, আপনারা একটা পজিটিভ মেসেজ সোসাইটিতে দিচ্ছেন, থ্যাংক ইউ স্যার। অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন। যেখানে অনেক সাফারার আছে কিন্তু একটা ডিসিশনে প্রবলেম থাকে, ডেলিউশনের মধ্যে কি করব কি না করব, সেখানে বোধহয় আপনার চ্যানেল অনেকটা হেল্প করে। থ্যাংক ইউ স্যার। আজকে যে বিষয় নিয়ে স্যার আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে নি রিপ্লেসমেন্ট। আমরা জানি যে হাঁটুর ব্যথা বা হাঁটুর সমস্যার ক্ষেত্রে অত্যন্ত প্রমাণিত একটি পদ্ধতি বা একটা সমাধান হচ্ছে নি রিপ্লেসমেন্ট। কিছু সময় আগে এই নি রিপ্লেসমেন্ট নিয়ে বিভিন্ন ধারণা ছিল। কেউ কেউ ভয় পেতেন, কেউ কেউ বয়সজনিত কারণে ভাবতেন যে আমার এখন নি রিপ্লেসমেন্ট করা যাবে কি না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এখন কিন্তু নি রিপ্লেসমেন্ট নিয়ে ভয়ের কোনো কারণ নেই। বরং আপনার এটা জানা দরকার যে আপনার হাঁটু ব্যথা বা হাঁটুর সমস্যা ঠিক কোন পর্যায়ে পৌঁছলে আপনার আর অপেক্ষা করা উচিত নয়, আপনার নি রিপ্লেসমেন্ট করে ফেলতে হবে। আর সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। স্যার, একজন মানুষের কোন কোন সমস্যা দেখা দিলে বা কোন কোন সমস্যা পৌঁছলে তখন তার নি রিপ্লেসমেন্টটা করে ফেলতে হবে? পেশেন্টটাকে সব থেকে ইম্পর্টেন্ট হয় আপনার টাইমিংটা। এবারে কবে করবেন, কবে করার মধ্যে আছে আপনার প্রবলেম। অনেক পেশেন্ট বলে কি না এখন তো আমি হাঁটতে পারছি, একটু আরোটা যাক তারপরে আমি করি। এইটা ঠিক নয়, একদমই ঠিক নয়। কেননা আপনার দু তিনটে ক্রাইটেরিয়া হয়। সব থেকে প্রথম আপনি এক্সরে, ধরুন আপনার প্রবলেমটা বলে দিই, পেশেন্টের একটা প্রবলেম হয় যেটা পেশেন্ট নিজে বুঝতে পারবে। হাঁটু একটু বেঁকে গেছে, বাঁকতে শুরু করে দেয়, কিংবা যখন সকালে উঠছে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, মাঝে সাঝে পেন কিলার খেতে হচ্ছে, কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার আছে কিন্তু তাকে ও অ্যাভয়েড করছে। এগুলো আস্তে আস্তে চলে আসে না, ঠিক আছে তোমরা চলে যাও আমি আছি। যদি তাকে জল নিতে হয় তা আইদার বসে আছে, না হলে কাউকে ডাকবে। দুবারে যদি ওর জল খাওয়া লাগে তাহলে একবার যাবে, মানে প্রেফারেবলি ওর অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়। সেটা হচ্ছে পার্সোনাল অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি। আর থার্ড হচ্ছে যে যদি কোনো প্রফেশনাল অ্যাক্টিভিটি থাকে সেখানে এইগুলো যদি বাধিত হয় তো আপনি বুঝে নিন কি আমি একটা ওই দিকে যাচ্ছি যেখানে আমার একটা সলিউশন দরকার আছে। ধরো একটা সাইডে আপনার হাঁটুটা বেঁকে আছে, একটা সাইডে আপনার গ্যাপ পুরো শেষ হয়ে গেছে। যখন গ্যাপ শেষ হয়ে যায় তার মানে হাড়ের সঙ্গে হাড় ঘষা খাচ্ছে, কার্টলেজ একদমই নেই। যেটা কার্টলেজ বেঁচে থাকে তাকে ও একটু নিউট্রিশন দেয়, যে ওষুধ মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেটা বাতের ওষুধ বলে। আপনি যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, কোমরে ওই সমস্যাটা কোমরটাকে খারাপ করতে শুরু করে। কোমর তো একই আছে, এরকম এরকম যদি আপনি হাঁটবেন তাহলে কোমরটাতে এরকম এরকম যতবার হবে অতবার ওর ক্ষয়টা বাড়বে। আর কি হবে, আপনি এরকম এরকম করে হিলে হাঁটছেন তো কোমর তো গেল, সঙ্গে কার উপরে যদি পা বেঁকে আছে তাহলে কার উপরে লোড যাচ্ছে, অ্যাঙ্কেল জয়েন্টের উপরে। যতটা আপনি টাইমলি করবেন আপনার শরীর তো অটো ফিট থাকবে, কেননা হাঁটা যখন বন্ধ হয় তখন আপনার অনেক রোগটা ধরে, মানে এক একটা করে আসতে থাকবে। প্রেশার যেটা যদি আগে ঠিক ছিল এখন বাড়তে শুরু করে দিয়েছি, সুগার হয়তো নেই চলে এসেছে, কিংবা যাদের আছে তাতে আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে, কি যেটা হাঁটা চলা হচ্ছেই না। ওজনটা বলে অনেকবার শুনেছি না, ডাক্তার বলেছে ওজন কমাতে। আমি সবসময় একটাই জিনিস বলি, কমবে কি করে, ওজনটা কমবে কি করে? যে পেশেন্ট হাঁটতেই পারছে না তার ওজনটা কমবে কি করে? আরও বেটার হয় যখন অটোমেটিক রোবটটা হয়, কেননা ওইখানে ও আপনাকে প্রত্যেকটা ম্যানিপুলেশন যতটা আপনি করতে চান ও করে নেয়। কোনো জিগ-বেস কিছু থাকে না, আপনার প্ল্যানার থাকে, আগে থেকেই করে নেওয়া হয় ওখানে। এখন আমরা কথা চলে আসবো অ্যাক্টিভ রোবটের উপরে। অ্যাক্টিভ মানে যেটাকে অটোমেটিক বলি, বেসিক্যালি অটোমেটিক ওকে বলে না, ওকে অ্যাক্টিভ রোবট বলে। অ্যাক্টিভ রোবটে কি আছে, আপনাকে একটা 3D সিটি স্ক্যান করাবে, সিটি স্ক্যান করেও 3D মডেল বানাবে। আপনার হাঁটুর নয়, পুরো আপনার পায়ের মডেল বানাবে, আপনার হিপ থেকে শুরু করে। কেননা আপনার যে সেন্টার আছে, যে বডি ওয়েটটা যেটা ট্রান্সমিট করে, আপনার তো হিপ থেকে শুরু করে, হিপ
নি আর অ্যাঙ্কেল, তিনটে নিয়ে, কেননা ওই লাইনেতে আসবে, তাকে পারফেক্ট রাখতে হবে। এইবারে পুরো সিটি করেও একটা ভার্চুয়াল আপনার পুরো লিম বানিয়ে নিয়েছে। লিম বানানোর পরও আপনাকে ওই প্ল্যানারের উপরে সার্জারিটা পারফর্ম করতে হবে। এবারে আপনি কি করছেন? ভার্চুয়াল সার্জারি করছেন। ভার্চুয়াল সার্জারি করার পরে আপনার মিস্টেকে কোনো জায়গা নেই। আমি পুরো একটা সার্জারি হলো, তারপরে আমি দেখলাম না 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 এটা একটু ভুল আছে। যেমন আমরা বলি কাস্টমাইজ ইমপ্লান্ট, পেশেন্টে আমি আগে জানতে পারি কোন ইমপ্লান্ট ফিট হবে, কোনটা ফিট হবে না, ঠিক আছে। কিন্তু রিয়েল সার্জারিতে আমাদের একটা থাকে, উপরে স্টাইলার রাখে এরকম করে, মানে মোরালেস একটা গেস ওয়ার্ক চলে। এখানে গেস ওয়ার্ক না করে আপনি কাস্টমাইজ দিতে পারেন, টোটালি প্রেসাইজ ইমপ্লান্ট সাইজ। যদি আপনার বেশি থাকে ও বলে দেবে আপনার কম বেশি আছে। তো আপনি কি করলেন? পুরো ভার্চুয়াল সার্জারিটা পারফর্ম করলেন। ভার্চুয়াল সার্জারি করার পরে ও আপনাকে বলে দেবে কি আপনার কীরকম হাঁটু, যে অপারেশনটা করলেন কীরকম দেখতে লাগবে। পুরো লিম দেখাবে, উপর থেকে নিচ থেকে পুরো লাইন ড্র করে দেখাবে, আপনার হাঁটু এরকম বেরোবে। আপনি হ্যাপি আছেন, আপনি স্যাটিসফাইড আছেন কি না? যদি আপনি স্যাটিসফাইড থাকেন আপনি প্ল্যানটাও ওকে করবেন। যদি আপনি স্যাটিসফাইড না থাকেন আপনি আপনাকে আবার গিয়ে ওখানে আবার প্রত্যেক পয়েন্টটা দেখে আপনি আবার সার্জারি, ভার্চুয়াল সার্জারি, দেন রিডু ভার্চুয়াল, দেন রিডু ভার্চুয়াল সার্জারি। আপনি যতটুকু স্যাটিসফাইড হচ্ছেন না আপনি করতে থাকুন। দের ইজ নো ইনভলভমেন্ট উইথ দ্য পেশেন্ট। এবারে আপনার এটা পার্ট শেষ হয়ে গেল। আপনি একটা প্ল্যান বানিয়ে নিয়েছেন, সেটা নিয়ে আপনি গিয়ে রোবটটাকে দিয়ে দিলেন, রোবট আপনার প্ল্যান অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপরে যখন আপনি সার্জারিতে যাবেন, ওই রোবটটা আবার একটা জিনিস বলবে কি আপনি তো সিটিতে দেখিয়েছেন, তো সিটি ইজ অলসো এ টুল, ওটা তো একটা টুল আছে, তো টুল টু টুল কাজ হয়েছে, কিন্তু রিয়েল আমাকে দেখতে হবে। তো আপনাকে 60 পয়েন্ট মেজারমেন্টটা দেয়। 60টা পয়েন্ট থাকে যেখানে আপনাকে ওকে দেখিয়ে দিতে হবে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, নির্ধারিত পয়েন্ট থাকে। তাহলে কি হবে, ওইটা পয়েন্ট দেখার পরে এইবারে ও হাঁটুর রিয়েল ইমেজ বানিয়ে নিয়েছে। রিয়েল ইমেজ বানানোর পর ওই যে সিটির ইমেজ আছে দুটোকে ম্যাচ করাবে ও, ঠিক। ম্যাচ হয়ে যাওয়ার পরে ও আপনাকে ওখানে রিয়েল আপনি কি প্ল্যান করেছেন সার্জারি ও আপনাকে ওখানে দেখিয়ে দেবে। এখানে একটা বিউটি আছে, পেশেন্টের জন্য আমি কিভাবে বলবো সেটা জানি না। আমি একটা জিনিস বলি, ধরো পা বাঁকা আছে, কিন্তু হাড় তো সোজাই দেয়, হাড়ে সার্জারি হয়েছে, কিন্তু ওই যে বেঁকে গেলে যে সফট টিস্যু আছে, লিগামেন্টগুলো আছে, তাকে তো কিন্তু এখনো অবধি কনসিডার করা হয়নি, ঠিক। এইবারে যখন আপনি ওটিতে ওকে দেবেন, কোনো রিয়েল ম্যাপিং করবে, তারপরে ও লিগামেন্টটাকেও কনসিডার করতে শুরু করে দেবে। ও তো পুরো পেয়ে গেছে। তো যখন আপনি সোজা করবেন তারপরে ও দেখাবে কি আপনার হাঁটু কত বেঁকে আছে, তার মানে কত লিগামেন্ট এইদিকে, কোন দিকে লিগামেন্ট কত টাইট আছে, কোন দিকে লুজ আছে, কোন দিক থেকে আপনাকে ম্যানেজ করতে হবে, এটাও কিন্তু ও দেখায়। সোজা হিসাবে আপনার পাটা যদি আমি এই কাটটা করি কিন্তু আপনার পা সোজা হচ্ছে না, এটা দেখিয়ে দেবে ও। ভাঁজ করার পরে আপনার এই জিনিস আসছে, ভাঁজ করার পরে যে গ্যাপটা আছে, সোজা করার পরে গ্যাপে কিছু কি ডিফারেন্স আছে সেটাও কিন্তু একদম লাইভ দেখায়। মানে আপনি হয়ে গেছে এত সুন্দর করেও দেখাবে কি আপনি তো করলেন সার্জারি সব কিছু করে দিলেন, বাকিতে পেশেন্ট এইটা আছে। তো ভাঁজ অবস্থায়, সোজা অবস্থায় আপনার গ্যাপিং কীরকম ক্রিয়েট করছেন এটাও দেখাবে। সেই জায়গাতে আপনাকে ম্যানুপুলেশন করার চান্সটা দেবে কি আপনি এটাকে কারেক্ট করুন, আপনি তাকেও কারেক্ট করতে পারেন। তার মানে হচ্ছে আপনি পারফেক্ট করছে ও আপনাকে, যেটা ম্যানুয়ালি পসিবল নয়। তো যে আমরা বলি পারফেকশন আর অ্যাকুরেসি, আপনারই প্ল্যান, ও কিছু করছে না, আপনার প্ল্যানই ও দেখিয়ে দিচ্ছে আপনি কিভাবে পারফেক্ট হবেন। এই অবধি হয়ে গেল। এবারে চলে এসো কি ও সার্জারি করতে শুরু করবে, তাহলে একটা সবার মনে আসবে কি হয়তো আছে তো মেশিনই, যদি ভুলভাল কেটে দেয়, মেশিনই আছে ভাই, কি জানে কি কাটবে। ওর এত প্রিসিজন থাকে কি যদি আপনি জোরে নিঃশ্বাস নিয়ে ফেলুন
তখন কিন্তু ও দাঁড়িয়ে পড়বে। মানে হাঁটু নড়ে যাওয়াতে কোথায় ভুলে যান, শুধু নিঃশ্বাস নেওয়াটা যদি আপনি জোরে নিঃশ্বাস নিন, ও একটা মুভমেন্ট যদিও দেখে নেয়, ইমিডিয়েট দাঁড়িয়ে পড়বে। ওর একটা ক্যারেক্টার আছে, কিচ্ছু করবে না। কয়েকবার আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, পেশেন্ট কিছু ধরুন মোটা পেশেন্ট আছে, তারা বুকের থেকে বেশি পেটে নিঃশ্বাস নেয়, এই যে পেটে নিঃশ্বাস নিচ্ছে তাতে ও বারবার দাঁড়াচ্ছে, এই শুরু হচ্ছে দাঁড়িয়ে পড়ছে, আবার শুরু হচ্ছে দাঁড়িয়ে পড়ছে। তখন আমাদেরকে দুটো জিনিস করতে হয়, পেশেন্টটাকে বলি ও এক একটা কাটে, একবার কাটে, মানে ওর কি আছে সব খুটখুটুকুটু একবারে কাটবে, এক একটা জিনিস কেটে দেখিয়ে দেবে এটা আপনার প্ল্যান ছিল, এটা কেটেছি। আর এটাও দেখাবে এরকম কাটছি, পুরো লাইভ আসে কি আপনি কতটা কাটবেন আগে দেখাবে, তারপরে যখন ও কাটবে ও দেখাতে থাকবে দেখাতে থাকবে দেখাতে থাকবে, আর এক একটা সেগমেন্ট কাটবে। তার মানে যদি আপনার কোনো জায়গায় প্রবলেম হয় আপনি স্টপ করে চেঞ্জ করতে পারেন। তখন আমরা কি করি, পেশেন্টটাকে বলতে হতো ও একটু নিঃশ্বাস কমাও, একটা স্টেপও কমপ্লিট করবে, একটা স্টেপ করতেও ধরো কিছু 1 সেকেন্ড নেবে, তো এইবারে আস্তে আস্তে নিঃশ্বাস নয় 1 মিনিট এটা কমপ্লিট করে দেবে, তো ধরো 1 মিনিটেও একটা কাট করে নাও। তারপরে আমরা পেশেন্টটাকে বললাম জোরে জোরে নিয়ে নাও নিঃশ্বাসটা, আবার 1 মিনিট কম কম নিঃশ্বাস নাও। তার মানে ওর বুঝতে পারছেন কি কত লেভেলে ও সেন্সিটিভ আছে। এটা হলো কি কোনো মতে এইদিক ওই দিক ছাড়িয়ে ছুটিয়ে কোনো জায়গা কাটবে না। পেশেন্টদেরকে নিশ্চিন্ত থাকতে হবে, ও মেশিন আছে যেটা আমি বললাম, কিন্তু হাইলি প্রেসাইজড আছে, আর একটা ডেভিয়েশন হলে দাঁড়িয়ে পড়বে। তার মানে মেশিনে ভাবে পেতে হবে না কি রোবট আছে কিছু উল্টো পাল্টো কেটে দেবে। এরপরে তো ওর যা আছে দেখো অ্যাডভান্টেজ কি আছে, যখন আমরা ম্যানুয়ালি করি স নিয়ে অনেকটা ঘষি, স কি হয় একটা হিট জেনারেট করে, সয়ে কাটা মানে একটা কয়েকটা সময় লিটারলি ধোঁয়া বেরোয়, তাতে আপনার সবসময় দেখবেন যদি হিট জেনারেট হবে তাহলে আপনার ওই পোর্শনে হাড়টা মরে যাবে হিটে, তো যে বোন সেল মরবে সে তো পরে ব্যথা করবে, পেইনফুল হয়, এক্সট্রিমলি পেইনফুল হয়, বিকজ ওই হিট জেনারেশন। এই কীরকম কাটে, এই আস্তে আস্তে মিলিং করে, যে গ্রাইন্ডিং মিল হয় সেরকম আছে, কিন্তু উপর থেকে জল অটোমেটিক আসতে থাকে, আর জলের স্পিডটা কন্ট্রোল করে ও, তো আস্তে আস্তে মিল করতে 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 ঘষে ঘষে আস্তে 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 করে কাটবে। তাহলে কি হলো, আপনার কোনো বোন সেল কিংবা হিট জেনারেট হচ্ছে না, আর তার সঙ্গে কন্টিনিউয়াস ও জল দিচ্ছে। তুমি যদি এমনি ধরো 100 এর উপরে জল ঢালবে তো 100 তো ভিতরে কাজ করছে, ঠিক, যখন সব ভিতরে কাজ করছে তো আপনি যদি বাইরে থেকে জল দেন যাবেই না ওখানে অবধি, ঠিক আছে আমার হিট জেনারেট হচ্ছে আমি জল দিয়ে তাকে হিটটাকে কমিয়ে নেন, যাবেই না, কি করে ভিতরে যাবে, আর 100 এর তো গ্যাপটা খুব কম, কি করে যখন যাবে, এর ভিতরে ইনবিল্ট তো আছে, জল পড়াটাতে এর ভিতরে ইনবিল্টই আছে, তো যেখানে কাটতে থাকবে সেখানে ওর উপরেই জল পড়তে থাকে, তা আপনার হিট জেনারেশন খুব কম হয়, তো পোস্ট অপারেটিভ পেইনটা কম হয়। সেকেন্ডটা হয় যদি আমাকে হাতে কাটতে হয় তাহলে আমি সব জিনিসটা খুব বেশি বেশি করে খুলতে হবে, এখানে বেশি খুলতে হয় না, সব টিস্যু আমার ম্যানেজমেন্ট আগেই দেখিয়ে দেয় কোন দিকে কত গ্যাপ আছে, তো হঠাৎ করে আমার কাছে সারপ্রাইজ আসে না, যখন আমি সব কেটে ফেললাম তারপরে আমরা সেটিং করি, এই সেটিং তাহলে এইদিকে কাটো এইদিকে কাটো এরকম, ওখানে না, আপনি তো অপারেশনের আগেই বুঝে গেছেন কি আপনাকে এই স্পেস এই দুটো মানে সোজা করে যে গ্যাপটা হবে আর ভাঁজ করে যে গ্যাপটা হবে দুটোকে ইকুয়াল করে রাখতে হবে, তার মানে ওটাও চলে গেলে তখন আপনার কি হবে, পেন কম হলো, ব্লাড লসটা কম হলো, যেহেতু অ্যাকুরেট আছে হসপিটালিস্টে অটোমেটিকলি আপনার যখন এত জিনিসটা পারফেক্ট হবে তো পেশেন্ট হসপিটালে থাকবে কিসের জন্য। আর যদি দুটো গ্যাপ মেনটেন থাকে, যেটা আমরা বললাম রিহ্যাবিলিটেশন বলে খুব ইজি হয়, আরে রিহ্যাবিলিটেশন ইজি কিসের জন্য হয়, আমার কোনো দিকে কোনো জিনিস টাইট নেই, আমার হাঁটু ধরো আমি ভাঁজ করার টাইমে যদি টাইট হয়ে যায়, সোজাতে লুজ আছে ভাঁজে টাইট আছে, তাহলে আমার ভাঁজ হবে না, এখানে কি আছে সোজাতেও এক আছে ভাঁজতেও এক আছে, তো আপনি সোজাও ইজিলি করতে পারেন ভাঁজ ইজিলি করতে পারেন, তাহলে হার্ডলি 3 উইকস 2 উইকস 3 উইকস একটা ফিজিওথেরাপির ব্যাপার আছে, পেশেন্ট কয়েকটা সময় নিজেও করে নেয়, কয়েকটা সময় ফিজিওথেরাপিস্টও দরকার হতে পারে, কিন্তু হ্যাঁ রিহ্যাবিলিটেশনে পার্টে কোনো মাইনাস নেই, রিহ্যাবিলিটেশন কষ্ট হলেও আপনাকে করতে হবে, সেই জায়গাতে এটা ভাববে না কি আমি রোবট করেছি তো আমাকে একদম করতে হবে না, কি আমি রোবট করেছি তো আবার হাঁটুতে একদমই ব্যথা হবে না, কিছু কিছু মিথ্যা আছে, একদমই পেন হবে না, আরে ভাই আপনি পেন জানেন না কাকে বলে,
কনভেনশনাল যাদের হয়েছে তারা পেন বুঝেছে, পেন তো আপনিও কিছু বুঝবেন, আমি তো কেটেছি, হাঁটু কেটেই তো অপারেশন করা আছে, কিছু তো পেন হবে। কিন্তু যে হয় এই আজকে যে ছেলে আছে, যদি ওদেরকে আমরা বাটন টিপা মোবাইলটা দিয়ে দিই, তারা কি অবস্থা হবে? ওরা তো অভ্যস্ত আছে এইগুলোতে। ও তো পুরোনো জামানায় ওই লম্বা অ্যান্টিনার মোবাইলটা বুঝেই না, ওটা দিয়ে কোনোদিনই অপারেট করতে পারতো না। তো এরকমই হয়, যে যাদের হয়নি তারা জানে না। আর রিগার্ডিং টেকনোলজি, কি আমি রোবোটিক যাব কি কনভেনশন, না না না, অনেক সার্জন বলে না না আয় রোবটে কেন যাবে, কি দরকার আছে, আমি তো এমনি ভালো করি। কি বলেছে কেউ খারাপ করে? কিন্তু হিউম্যান এরারটা তো কমানো যায়। আমি বলছি আপনি 100 বার অ্যাজ এ সার্জন যদি আমি বলি আমি তো ভালোই করি, হ্যাঁ আমি ভালো করি, কিন্তু আমার যে ভালো করাটা আছে, যে আমার বিষ আছে, আমি যেরকম চাইলাম সেরকমই সেন্টা ক্লাস মতন ওসে ওটাই দিয়ে দিল। আমি যে ফিচারটা চাইলাম সেই ফিচারটাও প্রডিউস করে দিয়েছে। তা আমার একটা এক্সপিরিয়েন্স তো দরকার আছে, কি আমি কি ফিচারটা চাইছি। আমার কোনো জিনিস যদি আমি কাস্টমাইজ করি, তা আমার তো একটা এক্সপিরিয়েন্স লাগবে, কি আমার এইরকম এই জিনিসটা, ভাই আমার ঘর এটা সাজাতে হবে, তো ঘর কিভাবে সাজাতে হবে সেটা তো আমার আইডিয়া একটা হতে হবে। তারপরে আমার হতে পারে কি আমি ঘর এইরকম ড্রিম হাউস এরকম চাইছি, কিন্তু আমি কি সেটা করতে পারবো? বানানোর জন্য তো আমাকে সাপোর্ট লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, আর্কিটেক্ট লাগবে, সব কিছু। তো তারাই তো হচ্ছে সাপোর্ট। তো এখানেও আমারই বিষ আছে, আমার আছে কি আমি এরকম এই পিকচারটা আমি দেখছি, আমার এরকম আমাকে বানাতে হবে। তাকে কে বানাবে? তাকে ওই রোবটটা পারফেক্টলি এঁকে দেবে। একেবারে। আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম ডাক্তারবাবুর কাছ থেকে, এবং প্রথমত হচ্ছে যে হাঁটু প্রতিস্থাপনের সময় কোন পরিস্থিতিতে হাঁটু প্রতিস্থাপন করতে হবে সেটা যেরকম খুব গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি রোবোটিক সার্জারির সুবিধা এবং সাধারণ সার্জারির সঙ্গে রোবোটিক সার্জারির যে পার্থক্য সেটা উনি ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এরপর আশা করি দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের আর এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেব। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।